এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে। ডক্টর ইউনূসের এই জায়গাটাই ঝামেলা। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না। ডক্টর ইউনূস লোক ভালো, কিন্তু উনি একটা প্রশ্ন আওয়ামী লীগের প্রসঙ্গে আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আওয়ামী লীগ থেকে যদি ডাকার সিদ্ধান্ত হয় কাকে ডাকবে? আওয়ামী লীগের দলকে ডাকবে, আওয়ামী লীগের ওয়েবসাইটে চিঠি পাঠাবে, আওয়ামী লীগের ইমেলে চিঠি পাঠাবে, যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই। আপনি ইনফর্ম করতেন, তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না। কিন্তু আমি যেটা মনে করি ইউনূস সাহেব এই ভুলগুলি কী কারণে করেন সে এটাও আমি বলি। ভুলগুলি করেন এই কারণে ইউনূস সাহেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না। আপনি 10 বছরের হিসাব নেন, গত 10 বছরে দেখেন তো ইউনূস সাহেব গত 10 বছরে দেশে বেশি ছিল না বিদেশে বেশি ছিল? দেখেন আপনি গত 10 বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে, দেশে দিছে কটা বিদেশে দিছে কটা, মানে বিদেশি মিডিয়াকে কটা দেশি মিডিয়াকে কটা। উনি বাংলাদেশকে ভালোভাবে চিনেন না, বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন। তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন, এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি 3 দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে? ছাত্রদের সঙ্গে, যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না, যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না, যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না, ছাত্র মৈত্রী ছিল না, ছাত্র ফেডারেশন ছিল না। কারা ছিল? ওনার পরে যাদেরকে উনি চিনেন সেরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল। আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না। ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই। বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল। এই জায়গাটাতে ডক্টর ইউনূস ভুলটা করেন। না, এটা তো এমন হতে পারে যে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে, সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি, এমনও তো উনি মনে করেছেন। এই মনে করাটা তো ভুল, কোনো সন্দেহ নাই। এই আন্দোলনের মুখ ছিল এরা, চেহারা এরা ছিল, ফেস এরা ছিল, কিন্তু পেছনে কি ছাত্র দলের কেউ ছিল না? পেছনে কি ছাত্র মৈত্রীর কেউ ছিল না? ছাত্র ইউনিয়নের কেউ ছিল না? এরা কই ছিল? এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল? নো, এরা এদের সঙ্গে ছিল। আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে। এটা কেউ জানে না আপনারা? সে তো প্রচার করে বেড়ায় নাই, সে তো প্রচার করে বেড়ায় নাই, তার হাতে গুলি লাগছে। আমি নিজে তার হাতের মানে ক্ষত আমাকে সে দেখাইছে, আমি দেখছি। সে তো প্রচার করে বেড়ায় নাই। আর এরা যারা এই সার্জিস বলেন, হাসনাত বলেন, এরা একটা গুলি খাইছে আর রাবার বুলেট খাইছে? মাহফুজ আলম একটা রাবার বুলেট খাইছে? ভাই, আন্দোলনে একজন দুজনে হয় না, আন্দোলন নেতা দেওয়া হয় না। একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যুদ্ধ বলেন, লড়াই বলেন, যাই বলেন, পরিচালনা করে সেনাপতিরা, কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা? সৈনিকরা। কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না। এটা হলো মূল বাস্তবতা। যেটা যে ভাঙে সে গড়ে না। আপনি বলেন এই বিল্ডিংটা ভাঙবেন, আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন, আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন, ওই লোকগুলিকে দিবেন? সে পারবে না, সে ভাঙতে জানে না, গড়তে জানে না। ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিচ্ছেন। এত সহজ না ভাই দুনিয়াটা। তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এর তো কোনো জবাব তারা দেয় না। এখন ওরাই কিন্তু সরকার চালাচ্ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন যে নির্বাচন হবে, আমার আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন, সে বলেন নির্বাচন হবে। আবার নাহিদ ইসলাম বলে যে না, এত তাড়াতাড়ি নির্বাচন হবে না। প্রেস সচিবও বলেছেন যে, প্রেস সচিব বলছে অন্য কথা, সে খুব টেকনিক্যালি কথা বলছে। প্রেস সচিবের কথাবার্তা খুব ম্যাচিউর। উনি কি বলেছেন? উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন। এটি অফিসিয়াল ডিসিশন এবং এটি হওয়া স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন। কিন্তু এর আগে আমরা 3টা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে, যেটা নাকি 1-1.5 বছরের মধ্যে হতে পারে। প্রথম ভার্সনটা হলো সেনাপ্রধানের, সেটা উনি দিয়েছিলেন সেপ্টেম্বরে। উনি বলেছিলেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে। যদি আমি 1.5 বছর ধরি তাহলে সেটা যায় দাঁড়ায় 2026-এ মার্চ এপ্রিলে। আচ্ছা ফাইন। তারপরে আসিফ নজরুল সাহেব বললেন যে 2025-এ হতে পারে। তারপরে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বললেন 2025-এ হতে পারে। খেয়াল করেন, আমি মনে করি 2025-এই নির্বাচন হবে।
আমি কেন মনে করি সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই। যারা বলছে, যেমন নাহিদ ইসলামরা বলছে যে আগে সংস্কার হবে, হবে সংস্কার কার্যক্রম তো শেষ পর্যায়ে এখন। ডিসেম্বরে 31 তারিখের মধ্যে সংস্কার রিপোর্ট দেওয়ার কথা ছিল 6টার, পরে সেটা বাড়িয়ে জানুয়ারি বোধহয় করা হয়েছে। ধরলাম জানুয়ারিতে সংস্কার প্রস্তাব পাইলেন আপনি, পাওয়ার পর আপনার কী কাজ? সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করবেন। কদিন আলাপ করবেন? ধরলাম 2 মাস করেন, 3 মাস করেন। যদি আপনি 3 মাসও করেন তাহলে এপ্রিল মাস, তারপরে আপনি আরও 2-1 এক্সপার্টের সঙ্গে আলাপ করবেন, করেন আরও 2 মাস নেন, মে জুন মাস, না 3 মাসই করেন আরও জুলাই মাস। তারপর আপনি কী করবেন? তারপরে আপনার কী বলবেন? যে সংস্কারটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন আপনি করেন, আপনি বাস্তবায়ন করার সিস্টেম কি? আপনাকে একটা অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে হবে। তো রাষ্ট্রপতিকে সংবিধানকে অধ্যাদেশ জারি করে সংশোধন করা যায়? তার তো একটি নাই। তো সংবিধানটাকে আপনার, সংস্কারটাকে আপনাকে রেখে দিতে হবে পরবর্তী গণপরিষদের জন্য। আর সব সংস্কার আপনি জুলাই আগস্ট মাসে করতে পারবেন। যদি জুলাই আগস্ট মাসে সংস্কার হয়ে যায় তাহলে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করতে সমস্যা কি? তখন আপনি কি অজুহাত দিবেন? না, এর মধ্যে তো অনেকগুলো প্রসঙ্গ থাকতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিত করা। যে না পারে 9 সে পায় না 90। আইন শৃঙ্খলাকে সুসংগত করার জন্য আপনি 4 মাসে যা করছেন এটি আপনার দূর বুঝে লেছি না, কিন্তু এটাও তো সঠিক যে পুলিশ বাহিনী অনেকটা ডিমোরালাইজ হয়ে আছে। ডিমোরালাইজ তো হয়ে আছে। আপনার শুনেন ভাই, আপনার বাচ্চা যদি রাগ করে, তার রাগ ভাঙানোর জন্য আপনাকে একটা পদক্ষেপ নিতে হয় না? আপনি তাদের বোঝান অথবা কিছু একটা লোভ দেখান, কিছু একটা করেন তো রে ভাই, নাকি তারা ছেড়ে দেন না কখনো। তো পুলিশ বাহিনী, তাদের মধ্যে মনে করেন আস্থাহীনতা আছে, তাদের মধ্যে উদ্যমটা নাই, হারিয়ে গেছে। তো এই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আপনার সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ দেখেছেন না, বরঞ্চ উল্টা দেখছেন। উল্টা কি দেখছেন? ওই সময় যে সমস্ত পুলিশ মারা গেছে এটা কোনো মামলা হবে না, ওটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। ওই যে পুলিশে মাইরা লটকায় উল্টা দেখ করে রাখছিল ওটা ইন্ডেমনিটি পাবে। কোনো সভ্য দেশ, সভ্য আইন এটা মানবে? আপনি মারছেন, আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে, উল্টালেন কেন ভাই? উল্টে রাখার মধ্যে কি আছে? ওই পুলিশের যে উল্টাইছে ওই পুলিশের নাম জানে? কাকে আপনি উল্টালেন? তারও তো একটা ফ্যামিলি আছে না? তারও তো একটা জীবন আছে, তার ফ্যামিলিকে তো আগামী দিনে চলতে হবে। একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না। তাহলে এটা হচ্ছে তো না, কিন্তু সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলা হচ্ছে যে 16 বছরে পুলিশের মধ্যে যে সেটআপটা হয়েছে সেটাকেও তাদের একটা ফাইট করতে হচ্ছে, এটার সাথে ঠিক করতেও তো একটা সময় তাদেরকে। ঠিক আছে, এর মধ্যে বলেন তো আপনি কি ঠিক করার জন্য তারা কি উদ্যোগ নিছে বলেন? তারা অনেক এসপিদেরকেও তো আমি কি করছে? ট্রান্সফার করেছে। আমি আপনাকে হিসাব দিই, শুনেন, আমি আপনাকে হিসাব দিই। কয়েকজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আইনে নিয়ে পুলিশের শীর্ষ পর্যায়ে বসানো হয়েছে। আইজিপি, ঢাকা কমিশনার শীর্ষ পর্যায়ে বসেছে না? আমি আপনাকে হিসাব দিয়ে 350-র মতো পুলিশ কর্মকর্তা আছে, 350 পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা 350 আছে, যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল, মানে চাকরি থেকে বের করে দিয়েছিল। তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে যে মামলা করছে, মামলায় জিতছে, তাদেরকে নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না বলেন? তো তাদেরকে নেন, তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত, যারা প্রতিহিংসার শিকার, তাদেরকে আপনি আত্মীকরণ করলেন, তত করেন নাই। আপনি চোখ দেখে নিছেন, চুজ অ্যান্ড পিক সিস্টেমে গেছেন। ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকে থেকে 5 বছর আগে। সে এখন রিটায়ার্ড, তারা সে ঘুমাই আছে ভাই, তার ঘুমের থেকে উঠাই নিয়েছেন, সে চোখ ডরতে এসে নিয়ে চেয়ারে বসছে। আপনি এই ফর্মুলায় গেছেন। দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। আপনি বললাম তো ভাই, 450-র মতো 350-র মতো লোক এরকম ভাবে আপনার পড়ে আছে এখন। তারা কয়েকদিন আগে দেখা করে আসছে ইয়েদের সঙ্গে, পুলিশ কর্মকর্তার সঙ্গে, তাদের ব্যাপারে কোনো সুরাহা হয় নাই। একজন লেখছিল, আমি তো জানি, একজন লেখছিল, এক পুলিশ কর্মকর্তা, পুলিশ সে বোধহয় এএসআই হবে, সে লেখছিল ফেসবুকে যে জাতির পিতা হযরত ইব্রাহিম, সেটা ধর্মীয় দিক দিয়ে দৃষ্টিকোণ থেকে সে লিখছে, তার চাকরি চলে গেছে। আমি এক পুলিশ অফিসার আমাকে আসার সঙ্গে দেখা, প্রেস ক্লাবে গেছিলাম দেখা, সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই, ভ্যান।
তার বউ হোটেলে গ্লাস বাজে, পুলিশ চাকরি করতো সে। তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে, তাদের চাকরি দিচ্ছেন না আপনি। কোন আমলে চাকরি গেছে? শেখ হাসিনার আমলে। তো শেখ হাসিনার আমলে তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত, আমি বলবো তারা তো নির্যাতিত। তো তাদেরকে নিয়ে আসেন। পুলিশকে তাদের মরালিটি, তাদের আত্মবিশ্বাস, তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই। যে এই উদ্যোগটা আপনি নেন নাই, আপনি বিচিটাই মাটিতে বুনেন নাই, আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না? হবে রে ভাই। না, তাহলে নির্বাচন করার জন্য তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে। এখন যদি এই নিয়ন্ত্রণ যদি এই সরকার যদি আনতে মানে 2 বছরও না পারে, তাহলে 3 বছরে যে পারবে তার গ্যারান্টি কোথায়? তাহলে কি ইলেকশন হবে না? তখন আমরা কি বুঝবো? তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ, তাদেরকে সরে যেতে হবে, অন্য কেউ এসে দায়িত্ব নিবে। বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে, তাদেরকে সরে যেতে হবে, তাদেরকে নির্বাচনের আগেই সরে যেতে হবে। জনগণ বেশি দিন সহ্য করবে না, আপনাকে কাজ দেখাতে হবে। আমরা একদম শেষ প্রশ্ন, আবার একটু ভারত প্রসঙ্গে যাই, তবে এটা হচ্ছে আমি গণমাধ্যম নিয়ে আসলে বলতে চাই যে ভারতের গণমাধ্যম মানে অনেক গুজব তারা প্রকাশ করছে এবং প্রচার করছে, যেটা থেকেও আসলে উত্তেজনাটা আরো বাড়ছে। মানে একজন সাংবাদিক হিসেবে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশের জায়গা থেকে আসলে এই গুজব রোধে বাংলাদেশের গণমাধ্যম আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? শুনেন, বাংলাদেশে গণমাধ্যমে তেমন কিছু করার নেই। এখন আমি একটা গণমাধ্যমে দেখলাম, আসামের একটা গণমাধ্যম, সেখানে একটা ভিডিও দেখছে, বলতেছে ভিডিও মানে একটা টিভি, কিন্তু আসাম লাইভ 24 এই ধরনের নাম হলো টিভির নাম। বলতেছে ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে। তো ওটা দেখে আমি ভাবলাম যে তাহলে আমি কই আছি? আমি কি ঢাকা শহরে আছি? এখানে তো আমি হিন্দু কেন কোনো কাকেরও মৃতদেহ দেখি না, ভরে গেছে ঢাকা শহর। তো এই গুজবকে আপনি বলেন আপনি কিভাবে কাউন্টার করবেন? আপনি কি যত গুজব তারা দিচ্ছে, আপনি একটা আমার সঙ্গে মাঝখানে একবার আমি ইন্ডিয়ান একটা টেলিভিশনের সঙ্গে টক শোতে পড়ছিলাম, সেখানে বিজেপির একজন ছিল, তৃণমূলের একজন ছিল, একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিল, তারা ছিল, আমিও ছিলাম এখান থেকে। তারা আমাকে বলতেছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, হেন হচ্ছে, তেন হচ্ছে। আমি কিন্তু তাকে প্রশ্ন করলাম যে গত 15 দিনে, বেশি আগে হয়তো আপনাদের কাছে হিসাব নাই, গত 15 দিনে একজন হিন্দু মারা গেছে, আমার নামটা বলেন, কোথায় মারা গেছে বলেন। তারা জানে না, তাদের কোনো ধারণাই নেই এই দেশ সম্পর্কে। তো কোথায় মারা গেছে ভাই? যেখানে কেউ মারা যায় নাই সেখানে আপনি বলছেন লাশের পাহাড়, হিন্দুদেরকে মেরে, হিন্দু মহিলাদের ধর্ষণ করে মাইরা ফেলা দিচ্ছে। ওটা হলো ইন্ডিয়ান ছবি, ভিডিও দিয়ে দেয়। এমনকি তারপর এটা দেখলাম যে আমাদের এখানে মোল্লা কলেজে মারামারি হলো, মোল্লা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, এই ছবি দেখে বলে কি হিন্দু ছাত্রদেরকে মারতেছে। তো যদি এভাবে কেউ বলে, এখন এটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন? ওদেরকে আহ্বান করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের পক্ষে, আপনারা আসেন। আমি ওই দিন দেখলাম আমাদের আপনার মানে প্রধান উপদেষ্টার যে আছে প্রেস সচিব, সে ওদেরকে ইনভাইট করেছে, আপনারা আসেন, একদিনের মধ্যে ভিসা দিয়ে দেবো, একদিনের মধ্যে ভিসা পাবেন, আপনারা আসেন, কে কে আসতে চান, দেখেন কোথায় আপনাদের সমস্যা হচ্ছে। কোনো জবাব নেই ওদের। ওই দিন দেখলাম ইন্ডিয়ান একটা টেলিভিশনে ওই আন্দালিব রহমান পার্থ ইন্টারভিউ দিল, পার্থ স্টেট বললো, তো কোথায় হয়েছে বলেন না আপনি আমাকে, আর বলতে পারে না। তো এখন এটা হলো জানেন কি, এটা একটা অন্যরকম ন্যারেটিভ, মানে প্রমাণ করার চেষ্টা করি যে একটা কথা আছে না, যে আপনাকে প্রশ্ন করলো যে তুমি হা অথবা নাতে উত্তর দাও তো, যে তুমি যে আগে চুরি করতে এখনো কি করো, এটা যে আপনি হা অথবা না দিয়ে কেমন কে দিবেন? এখন এই অবস্থা, এখন আমাদেরকে ওভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে চায়। বাট দিস ইজ নট দ্য রিয়েলিটি, ইউ নো। এটা আপনি নিজেও জানেন, আপনি দেশে বাস করেন। তো এইগুলি বলে বলে কাজ হচ্ছে না বলেই তো এখন তাদের পররাষ্ট্র সচিব দেশে আসছে, যে দেখা যাবে ওই লাইনে কাজ হবে না, এখন অন্য লাইনে যেতে হবে। এই অন্য লাইনটাই হলো আমাদের জন্য প্রত্যাশিত লাইন, যে ভাই প্রতিবেশী আমিও তোমার, তুমিও আমার।
দুজনে আমাকেও তোমাকে দরকার, তোমাকেও আমার দরকার। আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমিও আমাকে ছাড়া থাকতে পারবো না। এই বেস লাইনটা যখন আমরা উভয় স্বীকার করে নেব, তখনই কেবল দুই দেশের মধ্যে সুসম্পর্ক হবে।